আমি ওয়াশিংটন ডিসি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিমস্টেকের যে অনুষ্ঠান বা এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে শতবার চেষ্টা করা হয়েছে যে ওনার সাথে যাতে কথা বলেন, এবং বিশেষভাবে যেহেতু বিমস্টেক নিয়ে এই আলোচনা, যেহেতু বঙ্গোপসাগর নিয়ে আলোচনা এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেই সুযোগটা এই বিমস্টেকের মাধ্যমে মোদী সরকার গ্রহণ করেন। এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে, সেখানে প্রথমেই বলা হয়েছে যাতে উনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টাকে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন। লক্ষ্য রাখবেন, কথাটা আবার রিপিট করি, এটা আমার কথা নয়, আপনারা শুধু গণমাধ্যম নয়, সমস্ত সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে ওনাকে বলা হয়েছে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন। দ্বিতীয় আরেকটা কথা বাংলাদেশের থেকে বলা হয়েছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অফিসিয়ালি, এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী উত্তরে যে যা বলেছেন এটা সুস্পষ্ট বলেছেন, দেখুন আপনাদের সশস্ত্র বাহিনী আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে তারা আমাদের কাছে অফিসিয়ালি রিকোয়েস্ট করে যাতে করে আমরা আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তার আশ্রয় দেই, এবং আমি তখন আমাদের সর্বদলীয় মিটিং আহ্বান করি এবং সেখানে অতিথি হিসাবে উনাকে বা এখানে সিকিউরিটি সহ অতিথি হিসাবে আমরা গ্রহণ করি, এবং আমরা অতিথি পরায়ণ, অতিথি দেবতা সেই হিসাবেই আমরা মানি, এবং এর কোনো পরিবর্তন নেই। উনি আমাদের অতিথি, উনি অতিথি হিসেবে সমস্ত উনার যে অধিকার সেসবগুলি সেখানে, এটার কোনো পরিবর্তন হবে না। আরেকটি বিষয়, বাংলাদেশের কোনো কথা হয়নি, কথা বলেছেন উল্টা যে আমরা একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ ব্যবস্থা বাংলাদেশে চাই। আর দুইটা বিষয় বলেছেন, একটা হলো ইন্ডিয়ান কনসার্ন ফর বাংলাদেশি মাইনরিটিস, নট অনলি হিন্দুস মাইনরিটিস, মিন আপনি ধর্মীয় মাইনরিটি যেরকম কালচারাল মাইনরিটির কথা বলা হয়েছে, এমনকি সেখানে যাদেরকে এখন বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে তাদের কথাও বলা হয়েছে। ইন্ডিয়ান রেসপন্স টু রিলিজিয়াস এক্সট্রিমিজম, আমরা জানি যে তুলসী গাবার্ড বা আমেরিকান ইন্টেলিজেন্সের প্রধান, উনিও একই কথা বলেছেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলনের দেখা যাচ্ছে, এবং আমরা জানি যে সেখানে হিজবুত তাহরির মতন সংস্থাগুলো ওপেন মিছিল করছে। আর গত পরশুদিনের ঘটনা, গত পরশুদিন বা তারও আগে একদিন আগে লরা নামক আমেরিকান খুব ইনফ্লুয়েন্সিয়াল জার্নালিস্ট, উনি ওনার এক্স হ্যান্ডেলে উনি বাংলাদেশের বর্তমান সরকার ইউনূসের একজন উপদেষ্টা যার নাম নিয়ে উনি বলেছেন সরাসরি যে মাহফুজুল ইসলাম অথবা মাহফুজ আলম, থ্যাংক ইউ, হ্যাঁ মাহফুজ আলম, থ্যাংক ইউ জিয়া ভাই, মাহফুজ আলম সরাসরি হিজবুত তাহরির সদস্য। অতএব এই অ্যালার্মিং সিচুয়েশনে ডক্টর ইউনূস যেহেতু একজন লগ্নি ও ব্যবসায়ী, শুধু উনি ব্যক্তিগতভাবে নয়, উনি পারিবারিকভাবে লগ্নিপুঞ্জির, সেখানে উনি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য এই সেভেন সিস্টারের কথা বারবার কার্ডটা ব্যবহার করেন, চায়না কার্ড ব্যবহার করেন, পাকিস্তানি কার্ড ব্যবহার করেন। আসলে প্রেমটা উনি ঢেলে দিতে চান ইন্ডিয়াকে, কারণ উনার যেহেতু বাংলাদেশ প্রেম নেই। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 70-71-এর কোনো থেকে আরম্ভ করে 54 বছরে বাংলাদেশের কোনো অংশেই উনার কোনো অবদান নেই। অতএব উনি আমৃত্যু করে ক্ষমতায় থাকার জন্য ভারত তুমি যাহাই চাইবে আমি তাহাই দিব, আমার এইটাই হলো ওনার আসল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে উনি ব্যর্থ হয়েছেন গতকালকে। 37% শুল্ক আরোপ একটি বিষয়টা ইউনূসের ব্যর্থতা কিনা সেটা বুঝাতে গেলে একটু বুঝতে হবে যে একটি রাষ্ট্রের পরিচালক, সে লিগালি বসুক ইলিগালি বসুক, রাষ্ট্রের যদি মানুষের জন্য কাজ করে তাহলে সর্বদাই তাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেটা হলো মানুষের নিরাপত্তা, বেসিক নিরাপত্তা, যে বাংলাদেশে তার প্রাদুর্ভাব এই মুহূর্তে।
তারপর হলো যে দেশের যে প্রোডাকশন, যে এক্সপোর্ট হবে, সেসবগুলোর যাতে বাজার, যাতে আমরা কম্পিটিশনে টিকে থাকতে পারি। তো সেটা টিকে থাকতে হলে এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সেই বহু বছর আগ থেকেই, এখন মানে ইতিহাসের সেই অধ্যায় বলতে গেলে তো আবার অনেকেই এটাকে মনে করবেন যে অতিরিক্ত বলা, সেই বঙ্গবন্ধুর আমল থেকেই ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের সাথে, স্পেশালি ইস্ট ইউরোপের বিভিন্ন দেশের সাথে চুক্তি ছিল যে বাংলাদেশের পণ্যের উপর কোনো ধরনের শুল্ক হবে না, এবং সেটা আজও বর্তমান, যেটা পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়নও একটা গ্রহণ করে নিয়েছে, এখন পর্যন্ত আছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু সরকারের সময়ে যে চুক্তি হয় ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রের সাথে, যে বাংলাদেশের মানুষকে ইঞ্জিনিয়ার, এগ্রি ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য তারা ফ্রি অফ কস্টে পড়াশোনা করাবেন, সেটা কিন্তু আজও বলা, এবং এসবগুলো আমাদের দেশের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে। এখন যে কথাটা 37% শুল্ক, এই ট্যারিফের জন্য বাংলাদেশে আমাদের যে ট্যারিফ কম হয়ে পড়ল, ট্যারিফ বিষয়টা নিয়ে আমার ব্যাখ্যা করতে হবে না। এই যে এটা জিনিসটা কি, একটা জিনিস মানে $100 জিনিস, 100 টাকার জিনিস যদি আমরা এক্সপোর্ট করি আমেরিকাতে, এটা ঢোকার সময় 37 টাকা তাদেরকে দিতে হবে জাস্ট এটা আনার জন্য। তাহলে দামটা পড়বে কত? 137, শুধু প্রোডাকশন কস্ট প্লাস 37 টাকা। তারপর আবার ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স, বহু কিছু রয়েছে। তারপর ফাইনালি দেখা যাবে যে আমাদের চেয়ে কম ট্যারিফ দিচ্ছে ভারত, আমাদের চেয়ে কম ট্যারিফ দিচ্ছে এমনকি চায়না, যেখানে চায়না ছিল সব সময় বেশি ট্যারিফ দিত এবং আমরা সবচেয়ে কম দিতাম, আমরা ছিলাম শব্দটা। অতএব একটি রাষ্ট্রের যিনি ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে অস্ত্রের মাধ্যমে শিশু এবং ছাত্র হত্যা করে, ক্ষমতা দখল করে, এখনো নির্লজ্জের মতন এবং বিকারহীন ভাবে একটি, যেখানে রমজান মাসে বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটেনি এত বেশি রেপের ঘটনা, এবং সেই রেপ কিন্তু অন্য ধর্মাবলম্বীরা করে নেই, করেছেন যারা এই বাংলাদেশকে ইসলামী দিকে ধাবিত করছেন। অতএব এই সমস্ত কিছুর দায় দায়িত্ব ডক্টর ইউনূসকেই নিতে হবে। অবশ্যই এটা ওনার ব্যর্থতা এবং বড় ব্যর্থতা। এই ব্যর্থতার পরিণতিতে আমরা শঙ্কিত, কারণ উনি হয়তো নির্বাচন দিতে বাধ্য হবেন এবং নির্বাচনে হয়তো বা কেউ ক্ষমতাসীন হবেন, কিন্তু আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি উনি নিয়ে গেছেন যে পর্যায়ে, সেই পর্যায় থেকে ফিরে আসতে হলে সমপর্যায়ে 5ই অগাস্টের দিন পর্যন্ত সমপর্যায়ে ফিরে আসতে হলে তো 50 বছর চেষ্টা করলেও ফিরে আসা যাবে না। সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশে পরিবর্তন ঘটলো, মব কিলিং। মব আমাদের দেশে কখনোই ছিল না। আমাদের দেশে খুব বেশি হলে যেটা আমরা সবসময় প্রতিবাদ করতাম, যে এই বিভিন্ন জায়গায় চোরদেরকে ধরা হলে বা ছিনতাইকারী ধরা হলে তাদের উপর গণপিটুনি দেওয়া হয়, সেখানেও অনেক লোক এরকম ভাবে আটকে রাখতো যাতে তাকে হত্যা করা না হয়। আর এখন আপনারা যখন ভিডিও ছবিগুলো দেখি, কি নির্দয় ভাবে যে আমরা একটা মাছ ধরেও কিন্তু এইভাবে পিটাই মারি না, আমরা একটা পিঁপড়াকে ওইভাবে পিটাই মারি না। সো এই যে পরিবর্তন একটা নবীন প্রজন্মের ভিতরে ঢুকে গেল, এটাকে এই প্রজন্ম ক্লিন করবেন কিভাবে? আমি কি কথাটা আজকে বলতে পারি, রাজনৈতিক কথার ভিতরে এই কথাটা বলতে পারি, আমাদের দেশে আমরা যখন শিশু ছিলাম, আমরা যখন স্কুল কলেজে পড়তাম, আমাদের যে মনস্তাত্ত্বিক বৃদ্ধি ঘটে না অনেকের মাঝে, সেটা তো আমরা জানতাম না, কারণ আমাদের সিস্টেমই ছিল না। আমাদের স্কুলে এখানে যেরকম কাউন্সেলিং হয়, ছেলেটা ছাত্রটা এইরকম আচরণ করছে কেন, এসবগুলো কিছুই আমরা জানতাম না। তো এই যে একটা বিরাট গোষ্ঠীকে আমরা ধাবিত করে দিলাম, যারা এখন প্রায় 9 মাস স্কুল কলেজ করে না, এই যে তারা প্রতিদিন দেখা যাচ্ছে তারা এই জায়গায় ডাকাতি, ওই জায়গায় মারামারি, এই কলেজে ওই কলেজে, এরা কিন্তু ছাত্ররা না, এই একটা বিরাট জনগোষ্ঠী, এবং তারা ইয়াং,
এবং তাদেরকে আপনি কিন্তু কোনো ক্রমেই ধ্বংস করতে পারবেন না, এবং এই সমাজে তারা বসবাস করবে, এবং সেই শিক্ষায় আবার নিয়ে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ঘটনা ঘটবে। আমাদের যে বিষয়টা এখন আরো শঙ্কিত করে তুলছে সেটা হলো যে আমরা যাচ্ছি চায়নার কাছে ভারতকে তোলার জন্য। ভারত যদি বাংলাদেশের সাথে সত্যি, কারণ ভারতের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের জন্য বাংলাদেশ খুব ক্ষুদ্র জায়গা। ভারতের এক্সপোর্টের জন্য সবচেয়ে বড় জায়গা হলো মিডল ইস্ট এন্ড আফ্রিকা। চায়নার সাথে ভারতের শত্রুতা থাকলেও অনেক বড় বড় ব্যবসা রয়েছে সেখানে। ভারতের সাথে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের ভৌগোলিক ঐতিহ্যগত ভাবে সম্পর্ক। আমরা মানে প্রাগ ঐতিহাসিক ভারতের প্রাচীনতম অংশের শুধু রাজনৈতিক ভৌগোলিক নয়, কালচারালি আমরা সম্পৃক্ত। সেখানে আমাদের এইটার উপর ভিত্তি করে আমাদের যে বিষয়টা ঘটবে, আমি কি না ঢাকা না দিল্লি, আমাদের দিল্লিও বলা ঠিক না, আমাদেরটা ঢাকাই, কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি ভারতের সাথে না থাকে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবো। তো আমরা এটা আমি বলি যে এই বিষয়টা ইউনূস সত্যি সত্যি বুঝেন, জানেন, কিন্তু ইউনূস যেটা চেষ্টা করছেন আমার ধারণা, উনি ভারতের প্রেম লাভের জন্য, জয় লাভের জন্য ভারতের বিরোধী যারা তাদের সাথে এবং এই ইসলামী জঙ্গি গোষ্ঠীকে উস্কে দিচ্ছেন, যাতে ভারত তাকে বলে তাড়াতাড়ি আসো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি কি চাও? এবং সে বলবে আমি যে মৃত্যু ক্ষমতায় থাকতে আমার লাস্ট স্বপ্ন, আর তো কোনো 3-0 নিয়ে যে পরিকল্পনা সেটা তো পৃথিবী খাচ্ছে না, এবং এটা সম্ভব না। 0 এমোশন হবে না, 0 ইয়াও হবে না। অতএব এইটাই ওনার সর্বশেষ ইচ্ছা, এবং সেটাই দিকে উনি ধাবিত হচ্ছেন। খুবই বিকারহীন মানুষ। এই যে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকগণ, বাংলাদেশের প্রথম শ্রেণীর সাংবাদিক সম্পাদক মোজাম্মেল বাবুর কথা বলতে পারি, শাকিল ভাইয়ের কথা বলতে পারি, এই সকল অনেকের কথা বলতে পারি, শ্যামল দত্তের কথা বলতে পারি, রাজনৈতিক কালচারাল আরো ব্যক্তিত্বের কথা বলতে পারি, যারা এখন ধুকে ধুকে মরছেন, যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতাকারী ফাঁসির জন্য আন্দোলন করেছেন, তাদেরকে এখন আলটিমেটলি ইউনূস গং হত্যা পরিকল্পনা করেছে। আমেরিকানরা প্রতিদিন একটি কথা বলে, স্টেট ডিপার্টমেন্টের হোয়াইট হাউসে বলেন, তারা প্রতিদিন একটি কথা বলে, সাংবাদিকতা ইজ নট এ ক্রাইম, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আমাদের সাথে যারা, সেদিনও টেনি ব্রুস যিনি উনি হেসে দিয়ে বললেন, হাত তুলেন কারা কারা সরকার প্রধানের সাথে একই বিমানে ভ্রমণ করার ইয়ে আছে। আমাদের ভিতরে অনেকে ইয়ে করো, তারা কি ওই সরকারের দালাল হয়ে গেল? অবশ্যই না। সরকারের প্রধানের সাথে থাকবে ওই যারাই ক্ষমতায় থাকবে, তাদের সাথে তো আমাদের সাংবাদিকদের মৌলিক কাজই হলো তাদের ঘেঁষে থাকা, তাদের কাছে থাকা, যাতে সংবাদটা সংগ্রহ করা যায়, এবং সেটাই আমাদের মৌলিক কাজ। এবং সেটা কোনো ক্রমে মানে ফ্যাব্রিকেটেড হত্যা মামলা প্রতিদিন আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সংবাদদাতাদের সাথে, কানাডার সংবাদদাতাদের সাথে, সিঙ্গাপুরের সংবাদদাতাদের সাথে, জার্মানির সংবাদদাতাদের সাথে, আমি দস্তগীর জাহাঙ্গীর একটা প্রাউড ফিল করি যে এই বাংলাদেশ উদ্ধারের আন্দোলন এবং প্রেস ফ্রিডমের জন্য স্পেশালি আমি প্রতিদিন অনেকগুলো সংস্থা, অনেকগুলো সিরিয়াস বড় বড় সাংবাদিকদের সাথে কাজ করছি। এবং এই প্রথম ওনারাই বলতেন, একদম প্রথম 1-2 মাস যখনই বলতাম, তখনই বলতেন যে ও ডক্টর ইউনূস, হি ইজ এ গুড পারসন, গিভ হিম টাইম। আমি তখন বলতাম, আচ্ছা, হি ইজ এ গুড পারসন, আই উইল অলসো সাপোর্ট হিম, বাট হোয়াট হ্যাপেনিং উইথ দি জার্নালিস্ট, they are not killer. And of course, if they have any other kind of criminal activities, তাহলে তাকে জেল দেখ, ফাঁসি দেখ, বেল দেখ। এখন 7 মাস হয়ে গেল, আপনাদের কাছে যারা আমাদের কথা শুনছেন যে ভুয়া ব্যারিস্টার, এসবগুলো নিয়ে আসলে যারা ভুয়া তারা তো ভুয়াই, তাদেরকে নিয়ে আমরা আমাদের মুখ দিয়ে কথা বললে এটা আরো খুব ইম্পর্টেন্ট।